কোনো একদিন কলেজে ম্যাথ ক্লাস চলছে, এমন সময় হঠাৎ করেই আমার বড় মামা ফোন করলো। আমি ধরলাম না। তারপর ক্লাস শেষ করে মামাকে কল দিলাম। শুনলাম নানু নাকি খুব অসুস্থ এবং আমাকে দেখতে চেয়েছে। তাই আর ৭-৫ না ভেবে আমি ৭ দিনের ছুটি নিলাম। বলে রাখা ভালো যে আমার নানু বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার বরুকাতে। ওই দিন সন্ধ্যার দিকে মাগরিবের সালাত আদায় করে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর নানার বাড়ি যাচ্ছি। আবার চিন্তাও হচ্ছিল যে নানুর শরীর কি বেশি খারাপ নাকি। এইসব চিন্তা করতে করতেই বাস ধরতে যাচ্ছিলাম। আগে ছোট সময় কতবার গিয়েছি তার হিসাব নেই। দিনগুলো কতই না ভালো ছিল তখন। কিছু কিছু স্মৃতি মাঝে মাঝে উঁকি দিয়ে যায়। কতই না মজা করতাম। বাসে উঠে পড়লাম। অনেকক্ষণ হলে বসে আছি। কেউ একজন এসে বলল, আসসালামু আলাইকুম, আমি কি আপনার পাশের সিটে বসতে পারি? তাকিয়ে দেখি রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটিকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিলাম এবং ঢোকার জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসলো। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, ওই গ্রামে ২-১ বার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম মোফাজ্জল হক তারা, তাই না? জি। আপনি আমার নানাকে চেনেন? হ্যাঁ, আপনার নানা তো খুবই ভালো একজন মানুষ। মনে মনে ভাবলাম যে নানার তো অনেক নাম ডাক, তাই চিনবেই হয়তো। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। মনে মনে ভাবলাম যে আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। তারপর লোকটার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? আমাকে ধরে ওই বাঁশ ঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে অনেক অত্যাচার করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের বাড়িঘর ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকে। তখন থেকেই গ্রামের লোকজন বলাবলি করতে থাকে, ওই বাঁশ ঝাড়ে নাকি প্রায় সময় একটা মেয়েকে বসে কাঁদতে দেখে সবাই, একা একা, এবং যুবক ছেলে দেখলেই সে তাকে ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটায় খুব একটা বেশি দরকার না পড়লে যায় না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি এসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না। এগুলোকে গুজবই মনে করতাম। তারপরও ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম যে কিছু বাজার করে নিয়ে যাই। বাজার শেষ করে যখন শর্টকাটে ওই রাস্তা দিয়ে রওনা দিলাম, যদিও ভূত পেতনিতে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটু ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথেই একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখে মনে হলো একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়াও একটি জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছু বুঝি নাই। ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলো লোভেই পিছু পিছু আসছে, আর কুকুরটা সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেয়নি। কিছু দূর যাওয়ার পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজল। এইবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে। এই জায়গায় এত রাতে কি হাসাহাসি করবে ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল। পরক্ষণেই দেখি বাঁশঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয়ে পুরো শরীর জমে গেল আমার। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়েছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম। মেয়েটা
হাঁটা শুরু করলো। আমি সম্মোহিত হয়ে তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো, আমিও একইভাবে তার পিছু পিছু হাঁটছি। হাঁটতে হাঁটতে কতদূর পর্যন্ত গিয়েছি খেয়াল নেই, আসলে কোনো দিকেই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহিত করে রেখেছে। একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, একটু একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লো। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরটার মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে, মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো। লড়াইটা একসময় খুব ভয়ঙ্কর হয়ে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না, তখন জ্ঞান হারিয়ে ফেলি এবং সেখানেই শুয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে আছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়ে গেল। তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম। এরপর একটু সুস্থ হয়ে বাড়ির লোকজনদের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। এবার লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, কি রহস্যময় আচরণ? লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছে না। আমি একবার ভাবলাম লোকটা বানিয়ে বানিয়ে আমাকে গল্প বলছে। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি। আমি বিষয়টার ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও এর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম, পৃথিবীতে কত রহস্যময় ঘটনাই ঘটে, সবকিছুর ব্যাখ্যা কি পাওয়া সম্ভব? বাসটা যখন পৌঁছালো তখন রাত 11টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় লাগছিল। তখন লোকটাকে বললাম, একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। একসময় ওনার ওই গল্পের রাস্তা ধরে চলে আসলাম। পাশে লোকটার থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একটা মেয়ে একটা কুপি বাতি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখার কারণে মেয়েটার চেহারাও কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণে পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাঁশঝাড়টার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তাড়াতাড়ি করে কোনো মতে পা চালিয়ে বাড়ি পৌঁছে গেলাম। নিজেকে অনেক কষ্টে শান্ত করলাম। তারপর ফ্রেশ হয়ে নানুর সাথে দেখা করলাম। দেখে ভালো লাগলো যে নানু এখন সুস্থ আছে। তারপর একে একে বাড়ির সবার সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করলাম, কিন্তু আমার মনে কি চলছে তা শুধু আমিই জানি। তারপরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম রবিন নামের সেই লোকটিই নাকি মেয়েটাকে হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় রবিন রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং রবিন যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঢোক গিললাম। রাতে আমার ঘুম আসছিল না, কেমন যেন মাথা ব্যথা করছিল। মনে হচ্ছিল আমার জ্বর, খুব অস্থির লাগছিল। তখন দেখলাম খাটের নিচ থেকে একটা শব্দ আসছে। ভালোভাবে শুনে যা বুঝলাম এটা কারো কান্নার শব্দ। আমার আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমার হাত পা কাঁপছিল। তখন সাহস করে নিচের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। যেই আমি উঠতে যাব তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম। আমি এত কিছু নিতে পারছিলাম না, সেন্সলেস হয়ে গেলাম। তার পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার নানাকে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই এখানে কেন? নানা আমাকে বলছে, মাঝরাতে হঠাৎ করেই তোর চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি তুই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছিস। তারপর অনেক ডাকাডাকি করলাম, তাও তুই উঠছিলি না। কি হয়েছিল একটু বলতো? আমি তাদের সবকিছু খুলে বললাম। তখন আমার নানারা আর রিস্ক নিতে চাইলেন না। বড় মা মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসলেন। ইমাম সাহেব আমাকে পানি পড়া দিলেন এবং 3টি তাবিজ দিলেন। 40 দিন পর্যন্ত তাবিজটি পড়ে থাকতে হবে। 11/2012 সালের মাঝামাঝি চাকরির সুবাদে আমার ফুফাতো ভাই এবং তার ছোট ভাই ইউসুফ আর ফুপা ফুপি সহ থাকতেন
রাজশাহী ক্যান্টনমেন্টে। তারা যেই বাংলোতে থাকতেন সেটা ছিল 3 তলা বিশিষ্ট, বেশ পুরনো। বাইরের দেয়ালে শ্যাওলার আস্তরণ। বাড়িটির চারপাশের পরিবেশ ছিল খুবই চুপচাপ এবং মনোমুগ্ধকর। আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না বললেই চলে। বাড়ির সামনে বেশ পুরনো 3টি আম গাছ, খানিকটা দূরে একটা সবুজ মাঠ, সাজানো গোছানো একটা পরিবেশ। ক্যান্টনমেন্টের পরিবেশ যেমন হয় এক কথায়। তারা ছাড়াও বাড়িটিতে আরো 3টি পরিবার থাকতো, কিন্তু নিচ তলায় কেউ থাকতো না। কেন থাকতো না এই ব্যাপারে আমি কোনো তথ্য পাইনি। যাই হোক, একদিন আমার ফুপি দুপুরবেলা হঠাৎ বাড়ির গেট খুলতেই দোতলায় শাড়ির সামনে কালো রঙের একটা সাপ দেখতে পান। বাড়িতে সাপ আসাটা সাধারণ বিষয়, কিন্তু দোতলায় সাপ আসাটা একটু অদ্ভুত লাগলো ফুপির কাছে। ফুপি সাথে সাথে ফুপাতো ভাই শরণকে ডাক দেয়। আমার ফুপাতো ভাই এই অবস্থায় কি করবে সে জানে না, কারণ সে সাপ খুবই ভয় পায়। বাসায় সে ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই যার কাছে সাহায্য চাইবে। এইসব চিন্তা করতে করতে সে রান্নাঘরে যায় লাঠি জাতীয় কিছু একটা খুঁজে নিয়ে আসার জন্য। হঠাৎ চুলার দিকে তাকিয়ে দেখল ফুপি কাপড় ধোয়ার জন্য গ্যাসে চুলায় পানি গরম করতে দিয়েছেন। পানি গরম হয়ে রীতিমতো টকবক করছে। তৎক্ষণাৎ গরম পানির পাত্রটা ভালো মতো ধরে নিয়ে গেল সাপটির কাছে। সে দেখল সাপটি চুপচাপ লেজ গুটিয়ে শুয়ে আছে, নড়াচড়া নেই। কোনো কিছু চিন্তা না করে গরম পানিটা নিয়ে সরাসরি ঢেলে দিল সাপটির গায়ে। সাপটি ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা গেল। সেদিন রাতে আমার ফুপাতো ভাইয়ের প্রচুর পরিমাণে জ্বর আসে। রাত আনুমানিক 2:30টার দিকে আমার ফুপা রাজশাহীতে একটা হসপিটালে তাকে ভর্তি করে। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর সুস্থ হলে সে বাসায় আসে। এরপর থেকে শুরু হয় আসল ঘটনা। আমার ফুপি লক্ষ্য করেন তার ছেলের আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। সবসময় কেমন গম্ভীর হয়ে থাকছে, কারোর সাথে কথাবার্তা নেই, হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ফুপি চিন্তা করলেন হয়তো অসুস্থতা কেটেছে, মাত্রই সুস্থ হয়েছে, তাই মানসিকভাবে হয়তো এখনো একটু দুর্বল। তাই এইসব নিয়ে তেমন একটা মাথা ঘামালেন না। কিন্তু আসল চিন্তার কারণ শুরু হলো কিছুদিন পর থেকে। আমার ফুপি লক্ষ্য করেন সে অনেক রাতে 12টা-1টার দিকে বাড়ি থেকে বের হচ্ছে। ফিরে এসে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলে বলে, সিয়ামের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। প্রায়শই সে এইভাবে বাইরে যেতে থাকে এবং কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলে কোনো এক বন্ধুর নাম বলে। এক একদিন এক এক বন্ধুর নাম বলে। আমার ফুপি তার সব বন্ধুদের চিনতেন, কেননা তারা দীর্ঘদিন থেকে এই ক্যান্টনমেন্টে আছেন। আমার ফুপাতো ভাইও ক্যান্টনমেন্টেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন এবং তার বন্ধুরাও মাঝে মাঝে বাসায় আসতো। তো এত রাতে ছেলের অস্বাভাবিকভাবে এভাবে বাইরে যাওয়া আসাটা কোনোভাবেই আমার ফুপি ভালো মতো নিতে পারে না। ফুপাও অনেক বকাঝকা করে এসব নিয়ে, কিন্তু সে রীতিমতো কাউকে কোনো পাত্তা দেয় না। বলে রাখা ভালো যে ওই সময় আমার ফুপাতো ভাই সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। রাত 9টা-10টায় হলেও মানা যায়, কিন্তু 12টার পর তার কোনো বন্ধু এভাবে তাকে ডাকতে আসে? কোনো উল্টাপাল্টা ছেলের পাল্লায় পড়ে মাদকের দিকে যাচ্ছে না তো? এই সব চিন্তা করছিল আমার ফুপি। আমার ফুপি তার সব বন্ধুদের একে একে জিজ্ঞাসা করে যে কেন তারা তাকে এত রাতে ডাকতে আসে। এ কথা শুনে সবাই অস্বীকার করে এবং তারা সবাই বলে এত রাতে তাদের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার ফুপি সবকিছু ফুপাকে শেয়ার করেন এবং ঠিক করলেন রাতে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেবেন। যেই ভাবা সেই কাজ। ফুপা ফোন নিয়ে নেন তার কাছ থেকে। দিনে ব্যবহার করতে দিতেন, কিন্তু রাতে ফোনটা নিজের কাছে রাখতেন ফুপা। এই ভেবে যে ফোন নিয়ে রাখলে তার কোনো বন্ধু তাকে ডাকার সুযোগ পাবে না। কিন্তু তারপরেও সে এভাবে রাতে বাইরে যাওয়া বন্ধ করলো না। বাধ্য হয়ে ফুপি গেটে তালা লাগিয়ে রাখতেন, কিন্তু কোথাও না কোথাও থেকে চাবি খুঁজে বের করে সে বের হতোই। একদিন ফুপা ফুপি দুজনই চিন্তা করলেন সে আসলে কোথায় যায় এটা বের করতে হবে। তাই ফুপা ফুপি ঠিক করলেন তাকে ফলো করবেন বাসা থেকে বের হওয়ার পর। যেই ভাবা সেই কাজ। যথারীতি এভাবে একদিন বের হওয়ার পর তার পেছনে পেছনে ফুপা ফুপি দুজনেই আসেন। দূর থেকে লক্ষ্য রাখলেন সব। তারা দেখলেন মাঠের পাশে একটা আম গাছের পাশে দাঁড়িয়ে অদৃশ্য কারো সাথে কথা বলছে সে, কিন্তু দেখে এমন মনে হচ্ছে যে সেখানে আসলেই কেউ এক্সিস্ট করে। কিন্তু ফুপা ফুপু কাউকে দেখতে পেলেন না সেখানে। এই দৃশ্য দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যান। কোনো কিছু না বলে তারা বাসায় চলে আসেন। কিছুক্ষণ পর ফুপাতো ভাইও বাসায় আসে।
তাকেও আর কিছু বলেন না। পরের দিন ফুপি ঠিক করলেন আজকে তালা লাগিয়ে চাবি বালিশের কাভারের ভেতরে রেখে দেবেন এবং বালিশের কাভারটা সেলাই করে দেবেন তিনি, এবং তাই করলেন। আশ্চর্যজনকভাবে সেদিনও সে তালা খুলে বাইরে যায় এবং বালিশের কাভার চেক করলে ফুপি দেখেন কোনো চাবি নেই সেখানে, চাবি তালার সাথে ঝুলছে। এর পরের দিন ফুপা ফুপি দুজনেই এক হুজুরের কাছে যান। ফুপাতো ভাইকে যাওয়ার জন্য বলা হলেও সে কোনোভাবেই যেতে রাজি হলো না। হুজুরের কাছে গিয়ে হুজুরকে পুরো ঘটনা খুলে বললে হুজুর একটা তালা নিয়ে আসতে বলেন তাদেরকে। যথারীতি তারা একটি তালাও নিয়ে আসে এবং সেটা হুজুরকে দেন তারা, এবং হুজুর দোয়া দুরুদ পড়ে সেই তালার মধ্যে কালো রঙের একটা সুতো বেঁধে দেন এবং ফুপিকে বলেন এই তালাটি যেন তিনি রাতের বেলা লাগিয়ে রাখেন। হুজুর তার ফোন নাম্বার তাদেরকে দেন এবং আশ্বস্ত করেন কোনো সমস্যা হলে তাকে জানাতে। তিনি ক্যান্টনমেন্ট জামে মসজিদে ইমামতি করতেন এবং তিনি ওই মসজিদেই রাতে থাকতেন। ফুপি এরপর থেকে এই তালা নিয়মিত লাগিয়ে রাখতেন। লক্ষ্য করলেন ছেলে আর বাইরে যাচ্ছে না, তবে মাঝে মধ্যে রুমের বারান্দায় গিয়ে কার সাথে যেন কথা বলে। তার সাথে তার ছোট ভাই ইউসুফও থাকতো একই রুমে। রাতে এভাবে কথা বলার শব্দ শুনে ছোট ভাই ইউসুফের ঘুম ভেঙে যেত এবং সে ফুপাফুপিকে নালিশ দিত। এসব নিয়ে ফুপাফুপি আবারও দুশ্চিন্তায় পড়ে যান। এবার ঠিক করেন তারা সবাই অর্থাৎ চারজনই এক রুমে শোবেন। যেই ভাবা সেই কাজ। একদিন রাতের ঘটনা, ফুপাফুপি তাদের রুমের মেঝেতে তোষক বিছিয়ে শুয়ে আছেন এবং অপেক্ষা করতে থাকলেন যে যা আজকে ঘটবে তা স্বচক্ষে দেখবেন। তারা লক্ষ্য করলেন আনুমানিক রাত 1টার দিকে সে বারান্দার দরজা খুলে বারান্দায় যাচ্ছে। বারান্দায় গিয়ে ঠিক তাই করছে যা ফুপাফুপি গতবার তাকে করতে দেখেছে। রুমের জানালা দিয়ে তারা দেখল অদৃশ্য কারো সাথে সে কথা বলছে, তবে সে এক মেয়ের গর্জন শুনতে পায়। আওয়াজটা কিছুটা এমন যে একটা মেয়ে প্রচন্ড রাগান্বিত অবস্থায় কিছু বলতে চাচ্ছে। হুজুর বলেন, কি নাম তোর? কি চাস তুই? আমি ওকে নিয়ে যেতে চাই। হুজুর বলেন, কি করেছে ও? কেন নিয়ে যেতে চাস তুই? ওর বাঁশির আওয়াজ আমার বোনের খুব পছন্দ ছিল, সে তো আর নেই। আমি তাকে নিয়ে যাব। ওই আমার বোনকে মেরে ফেলেছে। হুজুর বলেন, তুই ওকে কই নিয়ে যাবি? আর তোর বোনকেও কিভাবে মারলো? গরম পানি। গরম পানি মানে? গরম পানি ঢেলে দিয়েছিল আমার বোনের গায়ে। আচ্ছা, এখন বল কি হলে তুই ওকে ছাড়বি? ছাড়তে তোকে হবেই। জান বলি চাই, আমার জান, তাজা রক্ত। ঠিক আছে, কাশি হলে চলবে তো? চলবে, কিন্তু ও যেন রাতে বাঁশি না বাজায়, মনে রাখিস। সাপটাকে যেখানে পুঁতে দিয়েছিলি ওখানে খাসির রক্ত দিবি। এরপর সেই ঘটনা শেষ করে সেদিন সাপটিকে যিনি নিয়ে গিয়েছিল তাকে খুঁজে বের করা হয়। সাপটাকে সে কোথায় পুঁতে ফেলেছে জানতে চাওয়া হয় এবং খাসি জবাই করে সেটি রক্ত সেখানে দেয়া হয়। এরপর ফুফাতো ভাই শরণ 17 দিন জন্ডিসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে। এরপর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তার রাতে প্রায়ই হারমোনিকা বাজানোর স্বভাব ছিল, যেটাকে মেয়ে জিনটি বাঁশি বলে সম্বোধন করেছে। পরে আর কখনোই হারমোনিকা বাজানো হয় নাই। অদ্ভুত একটি হারমোনিকা এই ঘটনার সাথে সম্পৃক্ত। আমার জন্ম ঢাকাতে। 2012 সালে আমরা বরিশালে চলে আসি। ঢাকা থাকতে আমার ভৌতিক সবকিছু ভালো লাগতো, ভূতের নাটক, মুভি, সব। ইউটিউবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতাম। বরিশালে আসার পর খুব শখ হলো ভৌতিক কিছু দেখার, কারণ আমি শুনেছিলাম আমার এক খালাকে নাকি জিন বা ভূত মেরে ফেলেছে। তাদের ওই বাড়িতে কেউ থাকে না, আশেপাশের সবাই সেখান থেকে চলে গেছে। জায়গাটা এখন পরিত্যক্ত জঙ্গল। জায়গাটা হলো রাংতা আলীর বাগান নামে পরিচিত। সাল 2015। রাংতা আমার এক মামার বাড়ি আছে, আমরা সেখানে বেড়াতে যাই। সকালে মামাতো বোনকে নিয়ে বের হই। প্রথমে যাই খালার স্বামীর বাড়ি। আমি আমার মামাকে বললাম আমরা এই পুরনো বাড়িতে যাব। আঙ্কেল বলল যেও না, আমরা কি শুধু শুধু সব ছেড়ে এসেছি? কিন্তু আমি গেলাম। যাওয়ার সময়
পুরো গ্রামে গরম ছিল, এত গরম যে গাছের একটা পাতাও নড়ছিল না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমি প্রথম পা রেখেই বুঝতে পারলাম এখানে কিছু আছে, কারণ আমার এক পা গরম আর এক পা ঠান্ডা। খুব উপভোগ করলাম, কারণ ভৌতিক জায়গায় এসে যদি ভৌতিক অনুভব না করি তাহলে কি হয়। আমি খুব সাহসী ছিলাম, ভেতরে ঢুকলাম। অনেক ঠান্ডা, ভালো লাগছিল। মামাতো বোনকে ডাকলাম, সে আসলো না। আমি ভেতরে একা। অনেক আগে ভূত এফএমে শুনেছিলাম কবরস্থান নাকি নিরাপদ। আমি সেখানে 2টা কবর দেখে ভাবলাম জায়গাটা নিরাপদ, কিন্তু আসলে তা ছিল না। আমার চারপাশে ঠান্ডার ভেতর গরম বাতাস অনুভব করলাম। বাতাসটা ঘুরছিল, কিন্তু আমি ভয় পাই নাই, অনেক উপভোগ করেছি। আমি আরও ভেতরে যেতে চাইলাম, কিন্তু মামাতো বোন ভয় পাওয়ার কারণে আর ভেতরে গেলাম না। কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ওকে দেখা যেত, কিন্তু ভেতরে গেলে মামাতো বোন আমাকে দেখতে পাবে না। ভয় পাচ্ছিল। 15 মিনিট সেখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে চলে আসে। পরদিন আমাদের বাড়িতে আমরা আসি। রাত বাজে 4টা। আমি একটা পেজের অ্যাডমিন ছিলাম। সেদিন আমরা রাত জেগে আড্ডা মেরে 4টায় ঘুমাতে গেলাম। হঠাৎ একটা সাদা আলো কৌণিকভাবে দৌড়ে এসে আমার গলা পর্যন্ত পৌঁছে। আমি ভাবলাম ফেরেশতা। খুব খুশি হলাম, একটু ভয় পেলাম না। খুশি মনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে আমার ঢাকার এক আন্টিকে ফোন দিয়ে বললাম আমি ফেরেশতা দেখেছি। আন্টি বলল, তোর মতো শয়তানের কাছে আসবে ফেরেশতা? তোর গায়ে কি কোনো বাতাস লেগেছে? আমি বললাম, লেগেছে, কিন্তু আপনি জানেন কিভাবে? উনি বলল, হায় রে, তুই কোথায় গিয়েছিলি আমাকে না বলে? ওটা ফেরেশতা না, ওটা জিন। আমি তাকে সব খুলে বললাম। উনি বললেন, জলদি কোনো হুজুরের কাছে যা, আর আয়াতুল কুরসি পারিস? না পারলে জলদি মুখস্থ কর। এরপর 15 দিন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন হুজুরের কাছে যাব কিভাবে? আমার কেন যেন হুজুরের কাছে যেতে, তাবিজ পড়তে ইচ্ছে করে না। আমি আয়াতুল কুরসি নামালাম, কেন যেন মুখস্থ হচ্ছে না। গ্রামে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম। রাত 9টা, লাইট অফ। আমি আমার রুমে একা, চোখ বন্ধ করলাম। হাতে তুড়ি মারলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ আমার চোখের সামনে হলো। সাথে সাথে আমার চোখে কেউ যেন আলো মারলো। আমার চোখে আলো মারলে ঘুম হয় না, ঘুম ভেঙে যায়। আমি বারবার নিজেকে বোঝালাম যে এটা আমার মনের ভুল ধারণা। চোখ বন্ধ করলে আলো মারে, খুললে কিছু না। আমি ঘুমাতে পারছি না। আমি এক চোখ বন্ধ করে আর এক চোখ খুলে দেখলাম ঘরের ভেতরে একটা আলো দৌড়াচ্ছে। আমি লাফিয়ে উঠে লাইট জ্বালালাম, কিন্তু লাইট জ্বালালে সেই আলো আর আসে না বা দেখা যায় না। আমি সারা রাত লাইট জ্বালিয়ে জেগে বসে থাকতাম আর দিনে পরে ঘুমাতাম। সন্ধ্যা হলেই ভয় লাগতে শুরু করতো যে আলো বন্ধ করা যাবে না। আন্টি বলল, কোনো একটা শক্তি আমাকে প্রোটেক্ট করছে, নইলে এই জিন আমার চোখ আর মাথায় আঘাত করার এত চেষ্টা করেছে যে হয়তো আমাকে পাগল বানিয়ে ফেলতো, আমাকে বশ করে ফেলতো। এই জিন ক্ষিপ্ত আমি কোন সাহসে ওদের এলাকায় গিয়েছি? এভাবে 7 দিন হয়ে যায়। আমি ঘুমোতে পারি না। ঘুমালে আম্মু লাইট বন্ধ করে দেয়, আর সেই আলো আর সেই গরম বাতাস আমার চারপাশে ঘুরতে থাকে। 7 দিন পর আম্মু বলল, কি হয়েছে? আম্মুকে সব বললাম। আম্মু অনেক বকাবকি করলো, কিন্তু আমি হুজুরের কাছে যাব না। আম্মু, ছোট ভাই, আমি এখন একসাথে ঘুমাই। ঘুমালে কি হবে? লাইট বন্ধ, সেই আলো, সেই গরম বাতাস। আমার ঘুম হয় না, আমি অসুস্থ হয়ে পড়তে থাকি। এর মধ্যে একদিন মিটমিট করে চেয়ে দেখি আমার পায়ের কাছে জিন তার আকার ধারণ করছিল। তার গলা পর্যন্ত আকার ধারণ করার সময় আমি চোখ খুলে ফেলি আর সে হাওয়ায় মিলিয়ে যায়। আমি শুধু সিনেমায় এগুলো দেখতাম, কিন্তু বাস্তবে তা সম্ভব বিশ্বাস করতাম না। দিন 10, কেউ আমার হাত ধরলো, কিন্তু মনে হলো আমার হাত পুড়ে গেছে। ঘুম থেকে লাফিয়ে উঠি, লাইট জ্বালাই। দেখলাম লাল মোটা 3টা দাগ, যেন কেউ গরম শেক দিয়েছে। আস্তে আস্তে লাল দাগগুলো কালো হয়ে গেল। আম্মু আমাকে হুজুরের কাছে নিতে পারলো না। আমি মোবাইলে আয়াতুল কুরসি ডাউনলোড করলাম। রাতে ফুল সাউন্ড দিয়ে ঘুমিয়ে পড়লাম। সিদ্ধান্ত নিলাম, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। দেখতে চাই জিন কি করতে চায়। সারা রাত চললো আয়াতুল কুরসি, আর আমি মরার মতো পড়ে থাকতে লাগলাম। হয়তো আমি ভাষায় বোঝাতে পারছি না রাতে কেমন অনুভব করতাম। আমি শুধু দেখতাম আলো, অনুভব করতাম বাতাস। এভাবে 5 দিন পর আমি আর আলো দেখলাম না। গরম বাতাসও বন্ধ হয়ে গেল।
15 দিনের দিন রাতে আমি ঘুমাই নাই। আমি জানি 15 দিন না ঘুমানোর অনেক কষ্ট। আমার হাতের সেই লাল দাগ কালো হয়ে গিয়েছে। আমি সেই দাগ ওঠানোর চেষ্টা করি, কিন্তু ওঠে না। আমরা বাসা চেঞ্জ করি। যেদিন বাসা চেঞ্জ করি, আমার হাতের দাগ একা একা চলে যায়। বাসায় প্রথম কয়েকদিন ঠিক ছিল, কিন্তু কিছুদিন পর প্রতিদিন রাত 12টায় ছাদে রড বাড়ি দেওয়ার শব্দ পাওয়া যেত। বাড়িওয়ালি বারবার বলেছিলেন বাড়ি বন্ধক দেয়া। আমি বললাম বাড়ি বন্ধক দেয়া হয় নাই। আমার হাতে আমার কালো দাগগুলো দেখালাম। প্রতি রাতে এরকম রড পেটানোর শব্দ। আমি আর আমার ছোট ভাই আয়তাল কুরসি চালিয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু মাঝে মাঝে এত পরিমাণ বাঁশ পড়ার আওয়াজ হতো। আমার আব্বু ছাদে উঠে দেখত, কিন্তু ছাদে গিয়ে কিছুই পেত না। আমার ভূত দেখার স্বাদ খুব ভালোভাবেই মিটে গিয়েছিল। মাঝে মাঝে আমার সাথে এমন হতো, আমি সবাইকে দেখতে পাই, শুনতে পাই, কিন্তু হাত পা নাড়তে পারি না, কথা বলতে পারি না। অনেক কষ্টে দোয়া পড়তে পারলে তখন স্বাভাবিক হই। আমি একটা স্কুলে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নেই। সেখানে এক হিন্দু স্যার পুরোহিত ছিলেন। আমি তাকে সব বললাম, কিন্তু আমাকে প্রতি রবিবার ঈশান কোণ থেকে বেলের শিকড় এনে হাতে পড়তে বললেন। আমি বললাম অনেকের শিকড় পড়লে হাত পুড়ে যায়। স্যার বলল বেলের শিকড়ে সমস্যা নাই। একদিন হঠাৎ হাত জ্বলে উঠল। আমি মনে মনে বললাম কাল স্যারকে ধরবো, বেলের শিকড় পড়লে নাকি হাত পড়ে না। কিন্তু রাসেল ভাই, বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি যখন শেকড়টা সরাই, হাতে লাল হয়ে 3টি বেলের পাতার চিহ্ন ওঠে। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার কিছুই বলল না। এভাবে মাঝে মধ্যে এখনো অনেক ভৌতিক কিছুর সম্মুখীন হই, কিন্তু মাঝে মাঝে ডাউনলোড করা সূরা ছাড়লে ওরা এমনভাবে রেগে চলে যায়, মনে হয় ভূমিকম্প হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি, কিন্তু এখনো মাসে একবার বা বছরে 2বার এমন কিছু দেখার সুযোগ হয়। আমি কিন্তু আর দেখতে চাই না, কারণ আমি জানি 15 দিন না ঘুমানোর কষ্ট। আমি কোন একটা কারণে আমার বরপতি ঘুমটা ভাই। এখন বরপ দাঁড়ায় দেখে যে আমি দাঁড়াই আছি। চোখটা খুলে আমার মাথার উপরে চোখটা যায়। এখন ফার্স্টে আপনি লাইক ফোনটা মাত্র ভাঙছে, সো ক্লিয়ার না যে এখানে কি আমি দাঁড়াই আছি কি অন্য কেউ। তো ফার্স্ট টাইম সে ভাবছে আমি, সে এখন আমাকে বলতে যাবে যে আমি কেন এখানে দাঁড়ায় আছি। তখনই তার চোখ যায় তার পাশে খাটে, দেখে যে আমি সেখানে ঘুমাই আছি। তাহলে ওইটা কি যে আমারই মাথার উপরে দাঁড়ায় আছে। তখন আমার আপু ভালো করে খেয়াল করে যে সেটা সম্পূর্ণ টার্নিং পারসন, একটা মেয়ে অপারক, কিন্তু তার চোখগুলা বোঝা যাচ্ছে, চোখগুলা এই একে তো লাল আলো ছিল ঘরে, তার মধ্যে মনে হচ্ছে আরো লাল, হচ্ছে রাগে তার চোখগুলো হচ্ছে মানে রক্তবর্ণ ধারণ করছে, চুলগুলো বড়, এবং ড্রেস ডার্ক কালারের ড্রেস পরা। মানে আপু এতটাই ভয় পেয়েছে যে আপু আমাকে যে পাশ থেকে ডাকবে সেটা পর্যন্ত পারতেছে না। কিন্তু আপু অনেক চেষ্টা করছে আমাকে ডাকার। আপু আমাকে ডাকছে, বাবাকে আমি শুনিনি। আপু আমাকে টাচ করতে পারতেছে না। সে আপু যে বডি মুভ করে আমাকে ডাকবে বা হাত নেড়ে আমাকে ডাকবে, আমাকে টাচ করবে, এইটুকু পারতেছিল না। তখন আপু চোখ বন্ধ করে আপুর মনে যা যা ছিল সকল প্রকার দোয়া কালাম সূরা পড়া স্টার্ট করে। হচ্ছে যে খুবই ভয়ানক জায়গা। আপনার ওইখানে মানুষ সচরাচর মানুষ তেমন একটা যায় না। তো আমার নানি কি করছে, শর্টকাট যাওয়ার জন্য ওই রাস্তাটাই বেছে নিয়েছে। যাওয়ার সময় হঠাৎ করে প্রচন্ড বাতাসের সঙ্গে সঙ্গে নানুর হাতে থাকা হারিকেনটাই নিভে গেছে। আমি আগে বলে রাখি, উনি একাই গেছেন। কারো বাবা অসুস্থ শুনলেই কেউ নিজেকে ঠিক রাখতে পারে না, উনি চলে গেছেন দৌড়ে। পরে আপনার
ওই একটা প্লেস আছে বাড়ি থেকে প্রায় 5 মিনিট বা পরে একটা খারাপ জায়গা আছে, উনি শর্টকাট রাস্তা থেকে বেছে নিয়েছে, খারাপ জায়গা আছে ওখানে। ওখানে দেখে ওই জায়গাটার মধ্যে গেছে, হঠাৎ করে তার হাতের হারিকেনটা নিভে গেছে। পরে উনি দেখতেছে ওইখানে আবার বড় বড় তাল গাছ ছিল। ওই তাল গাছগুলো ভাই একেবারেই সত্যি ঘটনা, কে বিশ্বাস করে বা না করে এটা একান্ত তার বিষয়, ব্যক্তিগত বিষয়। একেবারে সত্যি ঘটনা, ওই তাল গাছগুলো একদম মাটির সাথে নেমে গেছে। পাশে ছিল একটা বাঁশ মোড়া, প্রচুর বাঁশ গাছ ছিল, ওইগুলা পুরা মাটির সাথে মিশে গেছে। উনি কি করছে, এই রাস্তার মধ্যে সব তাল গাছ, সুপারি গাছ ছিল, তারপরে আপনার বাঁশ মোড়া ছিল, সব মাটির মধ্যে, সব রাস্তার মধ্যে চলে আসছে। উনি অনেক কষ্ট করেই আপনার রাস্তাটা পাড়ি দিছে, অনেক কষ্ট, আর প্রচন্ড বাতাস, অনেক কষ্ট হয়েছে। প্রায় 5 মিনিটের রাস্তা, প্রায় উনি 2 ঘন্টা লাগছে ওই রাস্তাটা পার হইতে। তারপরে উনি ওনার আল্লাহ রাখছে, উনি ঠিক মতো ওনার বাবার সাথে 2 ঘন্টা পরে বাবার বাসায় গেছে, বাবাকে যাই দেখছে। পরে সবার সাথে বললো যে এই এমন এমন ঘটনা হয়েছে। সবাই না করলো, আপনি এত রাতে কেন আসছেন, কাউকে নিয়ে আসতেন, এই আর কি। তো ভাই এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আমি চাই আপনি এটা দর্শকদের সাথে তুলে ধরেন, দর্শকের জানা উচিত। আমার কাছে এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে, আপনি যদি বলেন তাহলে আমি পাঠিয়ে দিব। 1998 সালে, তো সে সময় আমার বাবা আর কি টেম্পোর হেল্পারি করতো। তো ভাঙা বললো পরের দিন সকালবেলা যে গাছের উপরে লাশটা পরে আর কি, যে লোন তারা আর কি ইমাম সাহেব নিয়ে লাশটা নামিয়ে তারপরে মনে করেন যে আর কি গাছটা ধোয়া টোয়া দিয়ে এলো। তারপরে রাসেল ভাই আর কিছু হয়নি, ইনশাল্লাহ এখন ভালো আছে। তো গল্পটি শোনার জন্য ভালো, থ্যাংক ইউ। বর্তমানে আমি দুবাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার বাসা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা জামালপুর গ্রামে। আমি বর্তমানে যে ঘটনাগুলো বলবো, সেই ঘটনাগুলো আমার সাথে ঘটে যাওয়া বাস্তব কিছু ঘটনা। হতে পারে আমার ঘটনাগুলো অনেক ছোট, কিন্তু অনেক ভয়ানক। আমি এখন যে ঘটনাগুলো বলবো সেগুলো প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল প্রায় 12 থেকে 13 বছর। আমি ওই জামালপুর গ্রামের একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে ছিলাম। বর্তমানে আমি দুবাইতে আছি। আমার আব্বু একটা এনজিওতে কাজ করতো। আমার ফ্যামিলিতে আমার ভাই আর আমার 3 বোন ছিল। আমি ছোট থেকে অনেক সাহসী ছিলাম, আমার সেই বিষয়ে আমার গ্রামের সবাই জানতো। এবং ছোট থেকে আমি অনেক টিভি দেখতে অনেক পছন্দ করতাম। টিভিতে হয় না ভৌতিক মুভি, এগুলো দেখতে আমি অনেক পছন্দ করতাম। কিন্তু সে সময় আমাদের গ্রামে তেমন টিভি ছিল না, তাই আমাকে টিভি দেখতে গ্রামের বাজারে চায়ের দোকানে যেতে হতো। ওই সময় গ্রামের বাজারে চায়ের দোকানে টিভি ছিল। আমাদের বাড়ি থেকে গ্রামের বাজার তেমন দূর ছিল না। রাত প্রায় 9টা বাজে। তখন বর্ষাকাল ছিল না, তারপরে দিনের অনেক মেঘ ছিল, আকাশে অনেক মেঘ ছিল। তেমন রাস্তাঘাটে তেমন লোকজন ছিল না। রাস্তা থেকে অনেক লোক দিনের বেলায় রাস্তা থেকে আছে না জমিন বন আছে না অনেক, যেখানে মানুষ ধান রোপণ করে, এগুলো আবার কেটে ফেলছে। গ্রামের ক্ষেতের মাছ দিয়ে রাস্তা আছে, মানে দিনের বেলায় গ্রামের ক্ষেতের মাছ দিয়ে অনেক মানুষ বাজারে যেত। ওদিকে একটু সময় কম লাগতো, রাস্তা দিয়ে যেতে সময় বেশি লাগতো, তাই ধান ক্ষেতের মাছ দিয়ে অনেক লোক যেত। তারপর আমি আর বন্ধু
আমার বন্ধু ওই রাতের বেলায় আমার ও সাহসী ছিল, আমি ছিলাম একটু তাড়াতাড়ি বাজারে যাওয়ার জন্য। ও গ্রামের ধান ক্ষেতের মাছ দিয়ে যেতে থাকলাম। এখানে একটা কথা বলা হয়নি, ওই যেখান দিয়ে আমি আমার বন্ধু যেতে থাকলাম, ওখানে যাওয়ার পথে ধান ক্ষেতের মাঝে একটা কলা বাগান ছিল, ছোট একটা কলা বাগান ছিল। কলা বাগান পার হয়ে একটা বড় একটা বাঁশ ঝাড়ের মতো ছিল। ওইখানে আবার অনেক বছর আগে একটা বাড়ি ছিল, বাড়ির একজন মহিলা রাত্রে মানে ওদের টয়লেট ছিল ওই জঙ্গলের কাছাকাছি, বাড়িও ছিল জঙ্গলের কাছাকাছি, বাজারের কাছাকাছি। উনি আবার একদিন ও টয়লেটে যাচ্ছিল, তারপর ওনাকে নাকি জেনে বল করছিল, জেনে আবার ওনাকে মেরে ফেলছিল। পরে আমি বুঝতে পারলাম এটা কলা পাতা না, এটা অন্য কিছু। তারপর ওই সময় আমি রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকের লাইট আবার আমাদের দিকে আসছিল, সামনের ফোকাস লাইট। ট্রাক যখন গ্রামের রাস্তার মোড় ঘোরাচ্ছিল তখন লাইট আবার আমাদের দিকে আসছিল। লাইট আসার কারণে লাইট সিধা আমার দিকে আসলো, তখন আর ওখানে কিছু ছিল না। তখন আমি আমার বন্ধু অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি আসতে শুরু করলাম, পিছনে আসতে শুরু করলাম। পিছনে আসার পর হঠাৎ করে আমার শরীর একেবারে অবশ হয়ে গেছে, অনেক ক্লান্ত লাগতেছে, আমি উঠতে পারছিলাম না কিছুটা আসার পর। তখন আমার বন্ধু আমাকে এভাবে কাঁধে হাত রেখে বাড়িতে দিয়ে গেল, আমার আম্মুকে সবকিছু বললো। পরে অনেকদিন আবার বলছিল, অসুস্থ ছিলাম, অনেক জ্বর আসছিল। তারপর আমি অনেক ভয় পেতাম, রাস্তা দিয়ে গেলে অনেক ভয় লাগতো আমার সবসময়। এর মাঝে তারপর ওই দিন সকালে আমি আমার বন্ধু ওই কলা বাগানে গিয়েছিলাম যাচাই করার জন্য, ওখানে কোনো কিছু ছিল কিনা, কোনো কলা গাছ। তখন গিয়ে দেখলাম ওইখানে কিছুই ছিল না, কলা গাছ কিছুই ছিল না, অনেক বড় বড় কলা গাছ ছিল। তার মাঝে কলা পাতার মাঝে কোনো দাগ কিছু ছিল না। এর বেড়া একটা গেট আছে, গেটের সামনে আসছি। পরে আমাদের বাড়ির সামনে আবার বাস যাচ্ছিল, ঘন ঘন বাস যাচ্ছিল। বাস যাওয়ার সামনে দেখলাম হঠাৎ আগুন আছেন, আগুনের আগুন বলতে গ্রামের বাড়িতে ওই সময় কুপি বাতি ছিল না, কুপি বাতির অল্প একটা আগুন। ও বাস যার অনেক বাতাস ছিল না। তারপরও কবরস্থানে গেলে আমি একটা আলাদা শান্তি পাই। তো আসল যে কাহিনীটা সেটা হচ্ছে যে আমি মন খারাপ হলে কবরস্থানে যাই, এন্ড বিশেষ করে রাত্রে যাওয়ার ট্রাই করি। রাত্রে গেলে আমার কবরস্থানে একটা শান্তি মিলে আলাদা। তো একদিন মানে আমি তো প্রত্যেক দিন মানে সপ্তাহে 1 থেকে 2 দিনই যাই আপনার কবরস্থানের মধ্যে, ভালো লাগে। এই কারণে রাত্রে মাঝে মাঝে গিয়ে কোরআন তেলাওয়াত করি, যে ওইখানে যাওয়াটা হলো মনে শান্তি মিললো, এবং মাঝে মাঝে কবরবাসীদের জন্য দোয়াও করি। মানে এক কাজে 2 কাজ হয়ে যায়, শান্তিও মিলে প্লাস দোয়াও করে আসে তাদের জন্য। তো আমি যখন এই তো কয়েকদিন আগে বললে ভুল হবে, এই তো হবে 10-15 দিন হবে। তো এটা আপনার আমার হঠাৎ করে একদিন মন খারাপ হয় প্রচুর, একটি সঙ্গত কারণে মন খারাপ হয়। ও হ্যাঁ, আপনাকে বলতে গেছি একটি সঙ্গত কারণে আমি আমার নামটা হাইড রাখছি, নামটা বলতে চাচ্ছি না, আমি কোথায় থাকি সেটাও বলতে চাচ্ছি না, আমি আমার যাবতীয় ইনফরমেশন দিতে চাচ্ছি না একটি কারণে। তো আমি আমার কথা কন্টিনিউ করি। তো আমি ওই দিন সমস্যার কারণে বা মন খারাপ বা বোরিং ফিল হওয়া বা মুড অফের কারণে আমি সেই দিন রাতে এশার নামাজের পরে, এশার নামাজ জামাতটা শেষ করার পরে সেইখানে যাই।
তো যাওয়ার পরে আমি হচ্ছে মাঝে মাঝে মসজিদ থেকে কোরআন নিয়ে যাইতাম। কোরআন থাকে মসজিদের মধ্যে, ছোট ইয়ার মধ্যে কোরআন থাকে পড়ার জন্য। ছোট্ট একটা কোরআন নিয়ে গেছিলাম ওই দিন মুড অফ ছিল। তো ওইখানে থাকার পরে হচ্ছে একটু হাঁটাফেরা করি, কবরস্থানের আশেপাশে হাঁটি। তারপর হচ্ছে মাঝে মাঝে একটু ভিতরে যে কবরস্থানটা কিন্তু অনেক বড় ছিল, আর কবরস্থানটা এমন একটা জায়গায় ছিল সেখানে তেমন মানে ধরতে গেলে নির্জন ছিল, তেমন হচ্ছে মানুষের আসা যাওয়া হতো না। একদম বলতে গেলে একদম খুব কমই মানুষের আসা যাওয়া হয়। ধরুন যে 24 ঘন্টায় মাত্র 10-12 জন হাঁটা যাওয়ার যায় এদিক দিয়ে, শর্টকাট রাস্তা বলে। এমনিতে আসা যাওয়া করে না। আর গাড়ির কথা তো বাদই দিলাম। আর উল্টা আমার এই জায়গাটা ভালো লাগে, মনে তেমন ভয় কাজ করে না। তো মাঝে মাঝে এসে নামাজের পর গেলে কোরআন তেলাওয়াত করে ওখানে বসে বসে 1টা পর্যন্ত মাঝে মাঝে থাকি, তারপর বাসায় চলে আসি। আমার ফ্যামিলি তেমন কিছু বলে না, যেহেতু ফ্যামিলি থেকে জানে যে আমি হালকা সাহসী আছে, তেমন ভয় করে না আমার। তো তারা তেমন জিনিসটাকে যেন আরেকটা আমি কোরআন তেলাওয়াত করতেছি পিছন থেকে সেম। ধরেন যে আমি একটা লাইন তেলাওয়াত করলাম, এই লাইনটা ঠিক 0.2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে এই লাইনটাই রিপিট হচ্ছে। সেম আমার কণ্ঠ তো রিপিট হলে কিন্তু বারবার রিপিট হয়। যেমন ধরেন আমি হচ্ছে পাহাড়ের কাছে গিয়ে একটা চিৎকার দিলাম, সেটা হচ্ছে 4-5 বার রিপিট হতেই থাকবে, তারপর আস্তে আস্তে থেমে যাবে। বাট এটা এরকম না, প্রতিধ্বনিটা এরকম যে আমি একটা লাইন তেলাওয়াত করার 0.2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে সেটা রিপিট হয় জাস্ট একবারে বেশি শোনা যায় না, এরকম একটা রিপিট। তো করতে থাকি, পরে হঠাৎ করে আমি এটা যখন খেয়াল করি তখন আস্তে আস্তে আমার পরের সাউন্ডটা কমিয়ে দিই। তারপর দেখি যে ওই দিক দিকেও আমার পরের সাউন্ড আস্তে আস্তে কমে আসতেছে। বাট আমি যখন থেমে যাই ওটাও থেমে যায়, যখন তিলাওয়াত করি ওটাও তিলাওয়াত করে। তো আমি হচ্ছে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের সাউন্ডটা কমে দিই, যাতে আমি খেয়াল করতে পারি যে আসলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে। তো আমি কোরআন তেলাওয়াত করতে থাকি আর হচ্ছে সামনে যেতে থাকি। এক পর্যায়ে যেই জায়গা থেকে সাউন্ডটা আসতেছিল, রিপিট হচ্ছিল, সেই জায়গা থেকে আমি দাঁড়ায় যাই। মানে আমার সাথে থেকে আওয়াজ আসতেছে, বাট আমি কিছু দেখতেছি না যে আওয়াজটা কোত্থেকে আসতেছে। তখন আমি খোঁজার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করতেই আছে, কোরআন তেলাওয়াত মুখ থেকে আমার চলতেছে, থামতেছে না। একবার এক লাইন দেখতেছি পড়তেছি এরকম ভাবে তিলাওয়াত করতেছে। আমি আওয়াজটা কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারতেছি না। তখন আমি কি করব, আমি হচ্ছে মানে খোঁজার চেষ্টা করতে হচ্ছে এক বৃদ্ধ চাচার লোকের কাছে যাই। মানে বৃদ্ধ চাচার যে একটা কবর আছে, ওই কবরের কাছে যাই আমি। মানে ওই চাচার কবরটা হচ্ছে মানে আমার এখানে একটা কথা বলি, আমি হচ্ছে কয়েকদিন ধরে একজনকে স্বপ্নে দেখতাম, একটা চাচা আমাকে এসে আদর করতো। বাট ওই চাচাকে আমি কখনো বাস্তবে দেখি নাই। তো হঠাৎ করে একদিন দেখি যে একজন মারা গেছেন, জানাজা দিতে হবে। তো ওইখানে গিয়ে থেকে সেখানে ওই চাচার চেহারা, ওই চাচাকে আমি বাস্তবে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখছি। মানে স্বপ্ন তো প্রতিদিনই দেখতাম, প্রতিদিন বলতে সপ্তাহে 1-2 বার দেখতাম মেবি, স্বপ্ন তো দেখতামই, বাট বাস্তব রিয়েল লাইফে কখনো আমি দেখি নাই ওই চাচাকে। বাট বাস্তবে ফার্স্ট টাইম যখন দেখছি তখন তার জানাজা পড়ার জন্য আমি গেছিলাম, তখন ওনাকে আমি চিনতে পারছি যে আরে আমি তো এই লোককে স্বপ্নে দেখছিলাম। ঠিক ওই চাচারকে জানাজা দেওয়ার পর যেখানে কবরটা দেওয়া হয়েছিল সেই কবরের পাশে আমি আসছি। আসার পরে হঠাৎ করে মনে হইলো যে আমাকে কে যেন মানে আমার পিছনে কে যেন একটা হ্যাসকা টান দিছে। যেটা করছে এটি আবার রিপিট হচ্ছে। আমি ওই কবর থেকে উঠার পরে যে পিছে কার যেন আওয়াজ পাচ্ছি যে কোরআন তেলাওয়াত করছে। তো পিছে তাকায় দেখি যে সেই একই কথা, স্বপ্নে যেটা দেখছি সেইটাই, একজন জুব্বা পরিহিত লোক, তিনি হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছেন। তখন আমি হচ্ছে সেই দিকে যাইতে থাকি। যাওয়ার পরে আমি প্রায় কাছে যাব, তখন আমার কাছে একটা সুগন্ধি ভাসতেছিল, সুগন্ধি টাইপের কিছু একটা ভাসতেছিল আমার কাছে। মানে আমার যতদূর মনে আছে এই কবর আশেপাশে কোনো বাগান নাই বা ফুলের কোনো আনাগোনাও নাই। আর যে ফুলগুলা থাকে সেগুলা থেকে সুগন্ধি যুক্ত ফুল না, সেগুলা তেমন সুগন্ধি আসে না। বাট এখানে অনেক সুগন্ধি আসতেছিল, ফুলের সুগন্ধি। কোন ফুল সেটা আমি বলতে পারি না, বাট সুগন্ধি যুক্ত ফুলের আভাস আসতেছিল। তখন আমি সেইখানে যাই, যাওয়ার পরে ওনাকে জাস্ট আমি হাতটা দিছি, ওনার খাদে হাত রাখছি পিছন থেকে, যে আপনি এত রাতে এখানে কি করতেছেন জিজ্ঞেস করতে যাবো। তখন উনি এদিকে আমার দিকে ফিরছে, তখন দেখি যে ভিতরে কিছু নাই। মানে কাপড়টা মানে এরকম মনে হচ্ছে যে আমি একটা কাপড় পরেছি, জুব্বা পরে আছি। তো আমার দিকে তাকালে তো আমার চেহারা দেখা যাবে, যে কাপড়ের ভিতর দিয়ে আমার হাতের মুষ্টিটা দেখা যাবে। তারপর হচ্ছে পায়জামার নিচে আমার 2টা পায়ের আঙ্গুল সময়, পায়ের যে নিচের জায়গাটা সেটা দেখা যাবে। বাট সেই জায়গাগুলো অদৃশ্য, মানে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য জিনিস পাঞ্জাবি পরে আছে। এন্ড সেটা দেখে তো আমি পুরাই ভয় পাইছি। এন্ড আমি হচ্ছে সেইখানে সেন্সলেস হয়ে যায় কিনা আমি বলতে পারি না, বাট আমার তখন তো কিছু মনে নেই, মেবি সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম মসজিদে। তো একটা আঙ্কেল ছিল যিনি হচ্ছে আমাকে প্রতিদিন দেখতেন নামাজ পড়তে এবং আমার সাথে যেতেন। তো ওই আঙ্কেল হচ্ছে সকালে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে সেইখানে হচ্ছে কবরস্থানের পাশে দেখতে পায় উনি। মানে আমি হচ্ছে
কবরস্থানের ভিতর চলে গেছিলাম অনেকটা, বাট তিলাওয়াত শুনতে শুনতে হচ্ছে কবরস্থানের যে দরজাটা আছে, বেরোর দরজা, ওইটার কাছাকাছি পর্যায়ে আসি, এতটাও কাছাকাছি না, কাছাকাছি এমন কাছাকাছি পর্যায়ে আসি যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কেউ দেখতে পাবে ওই জায়গাটা, এতটা মানে ডিস্টেন্সে আসি আমি। তো আমি তো সেন্সলেস হয়ে গেছি। তো ওই চাচা হচ্ছে সকালে ওনার হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তো আমাদের মেবি আর 5 থেকে 6 মিনিট বাকি ছিল। তো এখন আসল রাস্তাতে যেতে গেলে তো একটু টাইম লাগবে, তো উনি শর্ট রাস্তাটা বেছে নেন, শর্ট রাস্তা দিয়ে উনি জামাতে যাবেন। তখন জামাতে যাওয়ার সময় উনি হচ্ছে ব্রেন কাজ করতেছে না তেমন কথা বলার জন্য।